এক গ্রামের নাম ছিল আনন্দপুর। এই গ্রামে সুরেশ নামে একজন ভোলা সরল কৃষক বাস করত। সে তার বোকামির জন্য প্রতিবারই ফসল নষ্ট করত। একবার বর্ষার মৌসুমে ধান চাষ না করে সে টমেটোর চাষ শুরু করল। আরে শুনছো নাকি? তোমার কি কখনো বুদ্ধি হবে না? আরে এখন কি হলো? কবিতা কেন চিৎকার করছো? চিৎকার করব না তো কি করব? এই বর্ষায় যখন সবাই ধান চাষ করছে তখন তুমি টমেটো ফলাচ্ছ। দেখো, আমি ভেবেচিন্তেই টমেটো বুনেছি। ভেবেচিন্তে? শোনো তো, কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, এখন শোনো। বিষয়টা হলো, যখন সবাই ধান চাষ করছে তখন টমেটো কম পাওয়া যাবে। তাই আমরা ভাবলাম যে যদি আমরা টমেটো লাগাই তাহলে ভালো মুনাফা হবে। হ্যাঁ, তোমার মাথা খারাপ হয়েছে? বর্ষাকালে কখনো টমেটো হয়? কি বলছো? বর্ষা টমেটো হয় না? এখন আমি কি বলবো? তুমি তো সব জেনে বুঝে চাষ করো, তাই না? আরে এমন কেন বলছো? আগে বলে দিলে তো আমরা টমেটো লাগাতামই না। আমি তোমাকে আগে কি করে জানাবো? তুমি কি কখনো আমার পরামর্শ নাও? আর দরকার নেই, বেশি বকো না। ভবিষ্যতে আমরা এমন করব না। যাও এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। সুরেশের একটি মেয়ে ছিল, নাম মীরা। সে ছিল খুব বুদ্ধিমতী এবং পরোপকারী। একদিন সকালে যখন সে গ্রামের বাইরে যাচ্ছিল তখন দেখল যমুনা নামে এক বৃদ্ধা কাঁদছেন। আরে যমুনা মা, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? জিজ্ঞাসা করিস না মা, আমার ঘরের ছাদ ভেঙে পড়েছে। এখন আমি কি করব? চাল ভেঙে পড়েছে? কারো সাহায্য চাননি? অনেকের কাছে চেয়েছি, কিন্তু কেউ সাহায্য করতে রাজি নয়। কি, সাহায্য করলে যে কারো ক্ষতি হতো? থামুন, আমি দেখছি কি করা যায়। বুড়িমা, এবার আপনি অন্য প্রান্ত ধরুন, আমি ওপরে তুলছি, ছাদ আবার লাগিয়ে দেব। তাদের চেষ্টায় ছাদটি আবার জায়গায় বসে গেল। যমুনা খুব খুশি হলেন। বাহ, তোর বুদ্ধি তো দারুণ। তোর জন্য আমার ঘর ঠিক হয়ে গেল। আমি তো আছি মা, যখনই দরকার হবে শুধু আমাকে ডাকবেন। সুখী হও মা, চিরকাল ভালো থাকো। হ্যাঁ মা, আপনাদের আশীর্বাদেই আমি ভালো থাকি। এখন চলি, মা চিন্তা করছে। ঠিক আছে মা, সাবধানে যেও। প্রতিদিন এমন কাজের জন্য মীরাকে তার মা কবিতার বকুনি শুনতে হতো। থাম, সেখানেই দাঁড়া। বল, সারাদিন কোথায় ছিলি? মা, আমি একটু গ্রামে ঘুরতে গিয়েছিলাম। তুমি তো জানো আমি বেশিক্ষণ ঘরে থাকি না। এটাই তো জিজ্ঞাসা করছি যে তুই ঘরে কেন থাকিস না। কি, তোর কি ঘরের কোনো কাজ নেই? ঘরের কাজ করার জন্য তো তুমি আছোই। আমি তো গ্রামের মানুষের কাজে সাহায্য করি। গ্রামের লোকের কাজ করে তুই কি পাস? মা আমাকে তাদের ভালোবাসা এবং আশীর্বাদ দেয়। মানুষের সাহায্য করে খুব শান্তি পাওয়া যায়। থাম, এত অল্প বয়সে এত বড় বড় কথা? এখনো তো 15 বছর বয়স, আর কথা বলছিস যেন 80 বছরের বুড়ি হয়ে গেছিস। থাক না মা, আজ বকো না। তোরা বাপ মেয়েকে নিয়ে আমি খুব সমস্যায় আছি। একজন হলো খুব বোকা আর অন্যজন খুব চালাক। নিশ্চয়ই বাবা আবার কোনো বোকামি করেছে, তারই রাগ আমার উপর ঝাড়ছ। কি করব আমি, তুই নিজেই দেখ ঘরের অবস্থা। গ্রামের এত মানুষের সমস্যা সমাধান করে দিলি, এখনো পর্যন্ত বাবাকে ঠিক করতে পারলি না। কি বলবো, আমার কপালটাই খারাপ, তাই তো তোর বাবার ঘরে এসেছি। ঠিক আছে, এখন আমাকে খেতে দাও, খুব খিদে পেয়েছে। পরের দিন গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি বিজয়বাবু যমুনাকে কোনো কাজের জন্য ডাকলেন। কি হলো যমুনা? আমি তো তোমাকে সকালে ডেকেছিলাম, তুমি এখন আসছো? আমার কথার কি কোনো মূল্য নেই? তেমন কোনো কথা নয় বাবুজি, আসলে আমি একটু সমস্যায় পড়েছিলাম। সমস্যায়? কি হয়েছিল? আমার ঘরে ছাদ ভেঙে পড়েছিল, সেটা ঠিক করতে লেগেছিলাম। আচ্ছা, তো এখন ছাদ ঠিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আমি অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ করেনি। তাহলে কি তুমি একা ঠিক করলে? না বাবুজি, আমি একা পারিনি, সুরেশের মেয়ে সাহায্য করেছে। সেই ছোট মেয়েটি যে সারাদিন গ্রাম ঘুরে বেড়ায়? হ্যাঁ বাবুজি, সে ছোট হলেও খুব বুদ্ধিমতী, গ্রামের মানুষকে অনেক সাহায্য করে। তাই নাকি? নিশ্চিত, ওর মতো অন্য কোনো বাচ্চা এই গ্রামে নেই। হুম, শুনে ভালো লাগলো। কখনো ওর বুদ্ধির পরীক্ষা নেব আমি।
বিজয়বাবুর মেয়ে নেহা ছিল অহংকারী। তিনি তাকে ডেকে মীরার কথা বললেন। শোনো মেয়ে, তুমি কি সুরেশের সেই ছোট মেয়েটিকে চেনো? কার কথা বলছো? সেই মীরার? হ্যাঁ 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 হ্যাঁ, সেই মেয়েটির কথাই বলছি। চেনো তো তুমি? হ্যাঁ, নাম ও মুখ চিনি, কিন্তু কখনো সামনাসামনি কথা হয়নি। আরে মা, লোকে বলছে যে সে নাকি খুব বুদ্ধিমতী, পুরো গ্রামের সমস্যা ওই মেয়েটিই সমাধান করে বেড়াচ্ছে। কি বলছো বাবা? এটা কি করে সম্ভব? ওর বয়স কতই বা হবে? এমনই তো শুনছি, লোকে ওই মেয়েটির প্রশংসা করছে। প্রশংসা করছে? কি বলছো? মনে হচ্ছে যেন তার বোনের বর্ণনা করছে। আমি দেখতে চাই সে কতটা হুঁশিয়ার। গরিবের ঘরে জন্মেছে, তার মধ্যে এত বুদ্ধি এলো কোথা থেকে? যদি সে আমার চেয়ে বেশি চালাক হয়, তবে তাকে এই গ্রামে থাকতে দেব না। এই গ্রামের সবচেয়ে বুদ্ধিমতী মেয়ে শুধু আমিই থাকব। ঠিক আছে মা, এখন দেখো, তুমি রাগ করো না, আমি দেখছি কি করা যেতে পারে। আরে, তুমি মীরা তাই না? সুরেশ কাকার মেয়ে? হ্যাঁ, আমার বাবার নাম সুরেশ। তুমি কে? ওহো, তুমি আমাকে চেনো না? আমি বিজয়বাবুর মেয়ে। ও, তুমি বিজয়বাবুর মেয়ে? তোমার সম্পর্কে অনেক শুনেছি, কিন্তু কখনো দেখিনি। দেখবে কি করে? আমি তো বেশি বাইরে বের হই না। তোমার সম্পর্কে অনেক শুনেছি। তুমসে মিলকে ভালো লাগলো। শুনেছি তুমি খুব চালাক। চলো বসে একটু কথা বলি। নেহা তাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিল এবং ভনিতা করে বাঁচানোর চেষ্টা করতে লাগল। কেউ আছে, আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, আমার তো সাঁতার জানা নেই। আরে, তুমি পড়ে গেলে কি করে? মীরা কোনো মতে নিজেকে বাঁচিয়ে ডাঙায় উঠল। তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। এখন আমি বাড়ি যাচ্ছি। এই ঘটনার কিছুদিন পর সুরেশ এবং বিজয়বাবুর মধ্যে জমি নিয়ে বিবাদ শুরু হলো। আহ, কি কেমন আছো সুরেশ? কেমন কাটছে তোমার দিন? আরে, আপনার আশীর্বাদে সব ঠিক চলছে বাবু, কিন্তু আপনি হঠাৎ আমাদের বাড়িতে? দেখো, আমার জমির দরকার, তারই জন্য কথা বলতে এসেছি। জমির ব্যাপারে আমরা আপনার সাহায্য কি করে করতে পারি? দেখো, বিষয়টা হলো যে জমি আমার দরকার সেটা তোমার জমির পাশে আমার জমি আছে। কিন্তু আমার বাবা আপনাকে জমি কেন দেবেন? সেই জমি বিক্রির জন্য নয়। আরে, তুই মাঝখানে কেন কথা বলছিস? তুই কি বুঝিস এসবের? এটা বড়দের কথা, তুই চুপ থাক। সুরেশ, তোর মেয়ে আমার অপমান করছে। এই না বাবু, ও তো বাচ্চা, ওর কথা খারাপ মনে করবেন না। আমি ছোট হলেও যা বলছি তাই ঠিক। আমার বাবা আপনাকে কোনো জমি দেবেন না। আমি তোর বাড়িতে নিজে এলাম আর তোর মেয়ে আমাকে অপমান করলো। এর ফল তোকে ভোগ করতেই হবে। আরে বাবুজি, আপনি রাগ করবেন না। দেখুন, আমার কথাটা তো শুনুন। এত অপমান সহ্য করে আমি এখানে দাঁড়িয়ে থাকবো? তোমার কথা শুনবো? আমি তোমাদের শিক্ষা দিয়েই ছাড়বো। বিজয়বাবু চলে গেলে সুরেশ মীরার উপর ক্ষিপ্ত হল। আমার মেয়ে এমন কি ভুল বলেছে? ও তো ঠিক কথাই বলেছে। ঠিক কথা? আরে বুদ্ধিহীন, যদি আমি জমিটা দিয়ে দিতাম তাহলে কিছু টাকা পাওয়া যেত, ঘর ভালোভাবে চলতো। এখন কি জমি নিয়ে কি করব? চাটবো? মা, বাবাকে একটু বোঝাও না। তোকে মনে হয় আমি বোঝাচ্ছি না? ওদের মাথায় কিছু ঢোকে? চুপ কর তোরা দুজন মা মেয়ে মিলে আমাদের ঘরটা নষ্ট করেই ছাড়বি মনে হচ্ছে। কি বললে? আমি আমার ঘর নষ্ট করছি? আর না তো কি, এমন অলক্ষী মেয়েকে কি ঘরে রাখা উচিত? যদি মেয়ে ঘরের ভালো না চায় তবে তা। যদি আমার থাকা নিয়ে এত সমস্যা হয়, তবে আমি ঘর ছেড়ে চলে যাচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ, যা যা যা, এমনিতেও তোর দ্বারা কোনো কাজ তো হয় না, শুধু তো মুখ চালাতেই পারিস। আরে যা, চলে গেলে ভালোই হবে, যা। মীরা চলে যেতে চাইলে কবিতা কাঁদতে শুরু করল।
মা কেঁদো না, আমার একদম ভালো লাগছে না। তুই আমাদের ছেড়ে চলে যাবি আর আমি কাঁদবো না? আমার কি কষ্ট হয় না? যদি সত্যি কষ্ট হতো তবে তুমি বাবাকে আগেই শুধরাতে। তুই জানিস তোর বাবা বুদ্ধিমান নয়, সে একটু সরল। বাবাও জানেন যে তিনি সরল, তবুও আমাকে কেন বকলেন? সে বুঝতে পারেনি, তুই খারাপ মনে করিস না। মা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এই গ্রামে আর থাকবো না। আমাদের ছেড়ে তুই কোথায় যাবি? কেমন করে থাকবি? আমাদের কি তোর চিন্তা হবে না? চিন্তা করে লাভ নেই মা, আমি নিজের পথ নিজে খুঁজে নেব। আমি ঠিক থাকবো। যেও না মা, আমাকে ছেড়ে যেও না, আমি তোমার মা। একদিন ফিরে আসবো মা, আর তোমার সব দুঃখ দূর করে দেব। তুই এলে আমার দুঃখ আরো বাড়বে, এটা তুই বুঝতে পারছিস না। মা, আমি জানি সন্তান হারানোর কষ্ট কি হয়, কিন্তু আমাকে যেতেই হবে। আমাকে আটকিও না। কয়েক বছর কেটে গেল। বিজয়বাবু সুরেশকে বোকা বানিয়ে তার সব জমি ধীরে ধীরে দখল করে নিলেন। দেখো সুরেশ, এখন তোমার কাছে কোনো জমি বাকি নেই। তুমি সব জমি আমাদের কাছে বেচে দিয়েছো। এখন কি বলবো বাবু, বেচতে বেচতে সব জমি বিক্রি হয়ে গেল। এখন কি করি? আরে শোনো তো একে, এখন যখন সব কিছু বেচে দিয়েছো, তখন আবার আমার কাছে কেন এসেছো? আরে ভাই, তুমি কি সব কিছুর মানে বোঝো? আরে বোকা, সেই সব কিছুর মধ্যে তোমার এই বাড়িটাও অন্তর্ভুক্ত। হ্যাঁ, এটা কি বলছেন বাবু? আমি এই বাড়িটাও আপনাকে বেছে দিয়েছি? আমার তো এমন কিছু মনে পড়ছে না। মনে পড়ছে না? আরে একটু মনোযোগ দিয়ে ভাবো। শেষবার যখন টাকা নিয়েছিলে তখন কিছু বেশি নিয়েছিলে, মনে করো? মনে পড়লো তো? হ্যাঁ হ্যাঁ, টাকা তো বেশি নিয়েছিলাম, কিন্তু জমিও তো আপনাকে বেশিই দিয়েছিলাম বাবু। হ্যাঁ, তো সেই জমিতে এই বাড়িটাও অন্তর্ভুক্ত ছিল, বুঝেছো? তাহলে এখন এই বাড়িটা আমাদের ছাড়তে হবে? নিশ্চয়ই। আমি আমার জমিতে তোমাকে কেন থাকতে দেব? কিন্তু আমরা এই বাড়িটা ছেড়ে দিলে যাব কোথায় বাবু? আরে কোথায় যাবে, আমরা কি বলবো? আরে যাও যেখানে যেতে হয়, বাজে কথা বলো না আমার সাথে। কিন্তু এই বাড়িটা তোমাদের ছাড়তে হবে, বুঝেছো? ঠিক আছে বাবু, আমাদের কিছুদিনের সময় দিন, তারপর আমরা বাড়ি খালি করে দেব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি খালি করে দিও। আমি তোমাকে বারবার বলেছিলাম সেই বিজয়বাবুর সাথে মেলামেশা করো না, কিন্তু তুমি আমার একটা কথাও শোনোনি। আরে আমরা কি করে জানতাম? আরে কবিতা যদি জানতাম তবে কি আমি তার সাথে উঠতাম বসতাম? তুমি বোঝনি, এটা ঠিক আছে, কিন্তু যখন আমি বোঝানোর চেষ্টা করেছি তুমি আমাকেই চুপ করিয়ে দিয়েছ। আরে আমাদের কখনো ধারণাই ছিল না যে আমাদের সাথে এমনটা হবে। তোমার জন্য আমি আমার মেয়েকে হারালাম। সে তো শুরু থেকেই বিরোধিতা করছিল। এখন গিয়ে বুঝলাম যে আমার মেয়ে সঠিক ছিল। আমি অকারণে তাকে ভুল বুঝেছি এতদিন। কি করব? আমার বুদ্ধি লোপ পেয়েছিল। তুমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছ, এখন তার ফল তোমাকে ভোগ করতে হচ্ছে। আমার মেয়ে না জানি কোথায় আছে, কেমন আছে। আমাকে মাফ করে দে আমার মেয়ে। এখন কেঁদে কি লাভ? ভাবো, এখন আর কোথায় যাব? তোমার মাথায় কবে কিছু চলতো? সব ঝঞ্ঝাট আমাকেই সহ্য করতে হয়েছে। এখন আমি কি করব? চিন্তা করো না কবিতা, আমরা কিছু একটা উপায় খুঁজব। সেই সময় মীরা গ্রামে ফিরে এসে আনন্দপুরের উন্নয়নের জন্য চেষ্টা শুরু করল। তার সাথে অমিত নামে একজন শিক্ষিত যুবকের দেখা হলো। শুনেছি আপনি নাকি দুদিন আগেই গ্রামে এসেছেন আর গ্রামের উন্নয়নের জন্য কাজ করতে চান। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আপনার কি কোনো আপত্তি আছে? না না, আমি তো নিজেই এমন একটি ব্যক্তি খুঁজছিলাম। তাহলে তো আরো ভালো। আপনার সাথে মিলে আমি আরো ভালো কাজ করতে পারবো। হ্যাঁ, আপনি তো বেশ বুদ্ধিমতী, কিন্তু আপনি গ্রামের জন্য কি পরিকল্পনা করেছেন? আমি ভাবছিলাম যে অশিক্ষিত কৃষকদের কৃষি সম্পর্কে সচেতন করা উচিত। হ্যাঁ, এটি একটি খুব ভালো ধারণা। কেউ না গ্রামের শিক্ষিত মানুষদেরকে নিয়ে একটি সংস্থা তৈরি করা যাক। এটা তো আরো ভালো হবে। এতে আমরা কৃষকদের আরো ভালোভাবে বোঝাতে পারবো। তাহলে আমি সংস্থা শুরু করছি। তাহলে আমি গ্রামের শিক্ষিত মানুষদের জড়ো করি, তারপর না হয় আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন।
কয়েক বছর পর যখন বিজয়বাবু মীরার ফিরে আসার খবর পেলেন, তিনি প্রতিশোধের আগুনে জ্বলে উঠলেন। তিনি তার লোক রমেশকে ডাকলেন। রমেশ, গ্রাম দেখছিস? হ্যাঁ বাবু, সব ঠিক মতো দেখছি। তাহলে তুই আমাকে জানালি না কেন যে সুরেশের মেয়ে গ্রামের সংস্থা তৈরি করছে? আমি ভাবলাম যে আজই আপনাকে বলবো। আরে নালায়েক, এত দেরি করলি? ওই মেয়েটা খুব চালাক। যদি সে কৃষকদের বুঝিয়ে দেয় তাহলে আমাদের ব্যবসা চৌপাট হয়ে যাবে। তাহলে এখন আমাদের কি করা উচিত বাবু? ওই মেয়েটাকে শিক্ষা দিতে হবে। আগে তার বাবার সাথে দেখা করব, তারপর তার সংস্থাকে ভেঙে দাও। প্রণাম প্রণাম বাবু, আসুন ভেতরে আসুন, বসুন। আমি তোমার মেয়ের বিষয়ে কথা বলতে এসেছি। আমার মেয়ের বিষয়ে? কেন, সে আবার কি করেছে? শুনেছি যে তোমার মেয়ে গ্রামে ফিরে এসেছে। আমি এটাই বলতে এসেছিলাম যে নিজের মেয়েকে নিয়ন্ত্রণে রাখো, নয়তো ভালো হবে না। বাবু, সত্যি বলতে সে কি করছে সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমার মেয়ে তো আগে কখনো আমার কথা শোনেনি, তো এখন কি করে শুনবে? সেটা আমার সমস্যা নয়, তুমি তার বাবা। তাকে না থামালে সে নিজের জীবন হারাবে। তাহলে মানো যে আমার মেয়ে ভালো কাজ করছে? হ্যাঁ, করছে তো, কিন্তু এখন লোক তাকে থামানোর জন্য উঠে দাঁড়িয়েছে। ওরা তাকে ঈর্ষা করে। কিন্তু আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। এখন আমিও মনস্থির করে নিয়েছি কবিতা, যে আমাদের মেয়ের ক্ষতি করবে তাকে আমরা ছাড়ব না। আমার মেয়ে প্রথম থেকেই ঠিক ছিল, আমি তাকে যে কোনো মূল্যেই বাঁচাবো। শেষ পর্যন্ত তো সে আমাদের মেয়ে। শোন রমেশ, এবার পরিকল্পনা শক্তিশালী হওয়া উচিত। ওই মেয়েটা খুব হুঁশিয়ার। তাহলে চলুন বাবু, কালকেই হামলা করি। হ্যাঁ, কাল কি করতে হবে, আর দেরি করা যাবে না, নয়তো আমি কৃষকদের জমি দখল করতে পারবো না। পরের দিন বিজয়বাবু, রমেশ এবং তাদের লোকেরা অস্ত্র নিয়ে সভাঘরে পৌঁছালেন। এ কি বাবু, আপনারা এখানে অস্ত্র নিয়ে কেন এসেছেন? আপনাদের উদ্দেশ্য কি? যে কাজ তোমরা করছো তা গ্রামের মঙ্গলের জন্য নয়, এটা এখনই বন্ধ করো। এটা গ্রামের মঙ্গলের জন্য নয়, নাকি এই কাজ আপনার ব্যবসার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে? আরে মুখ চালাচ্ছিস রমেশ, দেখছিস কি? এই সভাঘরটা ভেঙে ফেল, চল। যদি সাহস থাকে তো আসুন, আমরা তোমাদের হাত ভেঙে দেব। সাবধান বাবু, এখনো পর্যন্ত আপনি আমাদের পরিবারের অনেক ক্ষতি করেছেন। যদি আজ আমাদের মেয়ের কিছু হয় তবে আপনাকে আমরা মারব। এ সুরেশ, তুই ভুলিস না, তোর বাড়ি এখনো আমার মুঠোয় আছে। এই বাবু, বাড়ির কোনো দরকার নেই। আমাদের মেয়ের কিছু হওয়া উচিত নয়। আপনি নিজের লোকদের ধরুন এবং চুপচাপ চলে যান, নয়তো আপনাকে পিষে দিতে এক মুহূর্তও লাগাবো না। বিজয়বাবু এবং তার গুন্ডারা পালিয়ে গেল। এই মা, আমাদের মাফ করে দে, আমরা তোমাকে আমাদের মেয়ে মনে করিনি। বাবা, আপনি এমন কেন বলছেন? আপনি তো আমার বাবা। এখন কোনো তবুও নয়, এখন আমরা সবাই মিলে গ্রামের ভালোর জন্য কাজ করব। এরপর মীরার নেতৃত্বে আনন্দপুরের উন্নয়ন শুরু হয়। একজন সরল কৃষক অর্থাৎ সুরেশ তার বুদ্ধিমতী মেয়ের ওপর গর্ব অনুভব করে। এই রকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।